শুভ সন্ধ্যা friends. Am I audible? 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 The time gap in the transmission from origin to the audience. Okay. Oh, am I audible? Yes, audible. Am I audible? Audible. Yes, audible and visible. আজকে শুরু করছি। Yes, I am audible and visible. আচ্ছা, আজকে শুরু করব আজকে আরজিকর অভয়াকাণ্ড নিয়ে। আর সেই সঙ্গে হ্যাঁ, হ্যাঁ, মিস্টার সাহা, মিস্টার জে সাহা, কোয়াইট অডিবল, থ্যাংক ইউ। আজকে শুরু করব আরজিকর অভয়াকাণ্ড দিয়ে। সেই সঙ্গে গত এক সপ্তাহ দু সপ্তাহের কতগুলো খবরের কাগজের হেডলাইন দিয়ে একটু টাচ করে যাব। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের কতগুলো গুরুত্বপূর্ণ খবর নিয়ে টাচ করে যাব। প্রথমেই আছি আরজিকর কাণ্ডে। আরজিকর কাণ্ড নিয়ে দুদিন কথা বলেছি, আর এখন তো মিডিয়াতে দৈনিকই ডিসকাসড হচ্ছে, খবরের কাগজে দৈনিক হেডলাইন, এটা নিয়ে আর বেশি কিছু বলবো না। কালকে যেটা বলেছি আমি, সেটা হচ্ছে আরজিকর ডক্টর অভয়ার রেপ অ্যান্ড মার্ডার কেসের পেছনে আছে অনেকগুলো চক্র, অনেকগুলো কুৎসিত ক্রিমিনাল চক্র, যেমন ড্রাগ মাফিয়া, খুব ব্যাড কোয়ালিটি লো কোয়ালিটি ড্রাগসের একটা র্যাকেট, সেই সঙ্গে টাকা পয়সার বিনিময়ে পাস ফেল, এবং সরকারের যারা সমালোচনা করে তাদেরকে বিপদে ফেলা, তাদের জীবনকে হেল করা, এই বিভিন্ন চক্র আছে। এই চক্রগুলো সবই হচ্ছে একদম সরকারি মদতপুষ্ট, অনেক সময় তারা সরকারেরই অংশ, এবং সেটাকে গভর্নমেন্ট তার প্রাইমারি এভিডেন্সগুলোকে লোকপাট করতে সাকসেসফুল হয়েছে। অভয়াকাণ্ডে রেপ মার্ডারের প্রাইমারি এভিডেন্স তারা সাকসেসফুলি ইন 5 days বাই দ্য হেল্প অফ দ্য ব্যুরোক্রেসি, একদম পুলিশ এবং ইট ইজ হোম অ্যান্ড হেলথ গভর্নমেন্টের দুটো উইং সাকসেসফুলি ডিস্ট্রয় করতে পেরেছে। তবুও বলেছি দেয়ার আর সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সেস, অ্যান্ড যে ড্রাগ চক্র, যে লো কোয়ালিটি ড্রাগসকে হসপিটালে ঢুকিয়ে দেওয়া, এই চক্রগুলোর এবং কোটি কোটি টাকা নয় ছয়ের যে চক্রগুলোর, এর এভিডেন্সগুলো আছে। এইখানটা কেন সেন্ট্রাল এজেন্সিগুলো এগোয়নি এখনো পর্যন্ত অফিসিয়ালি অন দ্য প্ল্যাটফর্ম অফ দি কোর্ট, সেটা নিয়ে আলোচনা করেছি কালকে। আজকে বলেছি আবার এইটা চাপ
চাপা চাপা হয়েছে, কিন্তু কি ট্র্যাজিক, এটা প্রকৃতির নিয়ম। যদি পাপকে আপনি এক জায়গায় চাপেন, সে পাপটা অন্য জায়গায় প্রকাশ পায়। মেদিনীপুর মেডিকেল কলেজের যে সিজারগুলো হয়েছে জুনিয়র ডাক্তাররা করেছে, ধরেই নিলাম সিনিয়র ডাক্তারদের অ্যাবসেন্সে করেছে, তাহলেও কিন্তু এটা এখনো পর্যন্ত যত এভিডেন্স বেরিয়েছে, জুনিয়র ডাক্তাররা সিজারগুলো কোনো অপারেশনে ভুল করেনি। পেশেন্টরা, মায়েরা খারাপ হয়েছে দূষিত পয়জেন্ড স্যালাইনের জন্য, স্যালাইন, রিঙ্গার, এগুলোর জন্য। এবং ওয়েস্ট বেঙ্গলের যে ফ্যাক্টরির এই ফ্লুইডগুলো তৈরি হয়, স্যালাইন বা আইভি মেডিসিনসগুলো তৈরি হয়, সেটা থেকে প্রোডাকশনটা অনেক স্টেটেই যেত, তার অনেক স্টেট সেগুলো ব্যান করেছে বহু আগেই। এবং এই স্যালাইনগুলো ব্যবহার করে পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটালে আগেই রোগীর মৃত্যু হয়েছে। আজকেই খবর পেয়েছি আরজি করেই আগেই একটা জায়গায় একসময় 7টা 7জন মাদার পর মারা গেছে ওয়ার্ডেই, সেগুলোকে সরকার তার মেকানিজম চাপা দিয়েছিল খবরগুলো। নর্থ বেঙ্গল, ইভিন গ্রামাঞ্চলে এই স্যালাইন চালিয়ে রাইগার এবং জ্বর হয়েছে, প্রচুর উদাহরণ আছে। সেই জন্য এই ফ্লুইডটার নাম তারা দিয়েছে, এমনি পপুলার নাম হচ্ছে নট রিঙ্গার ল্যাকটেট বা রাইগার ল্যাকটেট। এ কথাগুলো সমস্ত রেকর্ডসে আছে অনেকের। এগুলো সরকার চেপে গেছে পরপর, তার কারণ এই ফ্যাক্টরির মালিক সরকারেরই একজন। পাপ এক জায়গায় চাপতে গেছিল, পাপ প্রকাশ পেয়েছে আর কিছু জায়গায়। সেই সঙ্গে আরেকটা জিনিস ভাবতে হবে যে পাপের ভাগিদার আমরাও। একটা জিনিস মানতে হবে, এই সরকার শুধু রিগিং করে ক্ষমতায় এসে মানলে তো হবে না। রিগিং করে এত ভোট পাওয়া যায় না। আমাদের বাড়ির ছেলেমেয়েরা ভোট দিয়েছে, কিসের লোভে দিয়েছে, কেন দিয়েছে, এবং এত বড় একটা ক্রিমিনাল জান্টা ওয়েস্ট বেঙ্গলে রুল করছে, জেনে শুনেই তো ভোট দিয়েছে, কিসের লোভে। সুতরাং এই পাপের ভাগিদার, পাপের সাফারিংস আমাদেরও ভুগতে হচ্ছে। আমি এবার প্রেক্ষাপটে আসি একটা। এই যে লক্ষ্মীর ভাণ্ডারে একটা অসাধারণ ট্র্যাপ, অসাধারণ ট্র্যাপ। এই ট্র্যাপে পড়ে মানুষ ভাবছে আমাদের বাড়ির মেয়েরা অনেক কিছু পাচ্ছে, কিন্তু ওই মানুষকে 1000 টাকা দিয়ে তার মুখ বন্ধ করা হচ্ছে, আর অন্য দিক থেকে সরকারের একদম ক্রিমিনাল জানটা তারা হাজার হাজার কোটি টাকা মুনাফা লুটে যাচ্ছে এবং আমাদের মুখ বন্ধ করছে ঘুষ দিয়ে। এবার আসছি আমি, একটা আজকে একটা ঘটনা একটু একটু বলবো, সেটা হচ্ছে, হ্যাঁ সৌরভ, একটা আপনাদের মনে আছে ভূপাল গ্যাস ট্র্যাজেডি? এ কথাটা কেন মনে করে দিচ্ছি, কারণ ভূপাল গ্যাস ট্র্যাজেডিতে তাই হয়েছিল। সেখানেও সরকার সেখানেও সরকার সেখানেও সরকার ভূপাল গ্যাস ট্র্যাজেডির মেন ক্রিমিনালকেও সেভ করেছিল, তাকে ভারত থেকে চলে যাওয়ার পথ তৈরি করে দিয়েছিল। ভূপাল গ্যাস ট্র্যাজেডি মনে আছে আপনার? 1984, it was December, possibly it was December, just a little after the murder of Indira Gandhi. তখন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী, 84। আর ওই সময় তারপরে কয়েক সপ্তাহ পরে অল ইন্ডিয়া পার্লামেন্ট ইলেকশন, 84। তখন আমি, আমার মনে হয় তখন আমি বোধহয়, হ্যাঁ আমি তখন I was at that time doing my MS in surgery. ভূপাল গ্যাস ট্র্যাজেডি পৃথিবীর ইতিহাসে অন্যতম অন্যতম গ্যাস ট্র্যাজেডি, পয়জন গ্যাস ট্র্যাজেডি, ভূপাল গ্যাস ট্র্যাজেডি। একটু মনে করিয়ে দিই, ইউনিয়ন কার্বাইড, পুরো নামটা হচ্ছে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড।
একটা বিপুল ফ্যাক্টরি, যারা গ্যাস তৈরি করতো, একটা পয়জন গ্যাস, ইনসেকটিসাইড, কীটনাশক, ডেঞ্জারাসলি পয়জনাস। পয়জনটা কি, তার নাম কি, মিক, এমআইসি। এমআইসির পুরো নামটা হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। এটা তৈরি করত, তৈরি করে গোটা ভারতবর্ষ, গোটা এশিয়া, আফ্রিকা, সব জায়গাতে, গোটা পৃথিবীতে বিক্রি করত। মনে রাখবেন ভারতবর্ষে বেশি কনজিউম করে, কারণ ভারতবর্ষই বেশি ম্যাক্সিমাম এই পয়জনগুলো ব্যবহার করে। আবার মনে করুন এই ব্যবসাটা করে আমেরিকানরা, ইউরোপিয়ানসরা, কারণ ওরা জানে দিস ফ্যাক্টরি ইজ সো রিস্কি, সো ডেঞ্জারাস। যদি গ্যাস লিক করে একদম মানুষ সাইলেন্টলি মরে যাবে, শয়ে শয়ে, হাজারে হাজারে। সেজন্য একটা নিয়ম আছে, সেজন্য আমেরিকা, ইউরোপ, ওয়েস্ট ইউরোপ, তাদের ল্যান্ডে তারা এই মিক প্রোডাকশন করে না, তারা এই ফ্যাক্টরি তৈরি করতে অ্যালাউ করে না, নাইদার ইন দ্য পাবলিক লেভেল, নাইদার ইন দ্য গভর্নমেন্ট লেভেল। পাবলিক এত সচেতন, তারা এই থার্ড ওয়ার্ল্ড, ইন্ডিয়ার মতো জায়গাতে এটা তৈরি করে গোটা ওয়ার্ল্ডে মার্কেট করে, কারণ এখানে সস্তায় তৈরি করা যায়। আর এখানে মানুষ মরলে লাইফের কোনো দাম নেই, এখানে গভর্নমেন্টকে অনায়াসে পারসুয়েট করে ছাড় পাওয়া যায়, গভর্নমেন্টকে এখানে কেনা যায়। 1984 ডিসেম্বর। এবার দেখুন এরকম একটা পয়জনাস গ্যাস ফ্যাক্টরি, ইউনিয়ন কার্বাইড, তার ফিজিক্যাল পজিশনিংটা কোথায়, ইনসাইড দ্য হার্টল্যান্ড অফ দ্য সিটি অফ ভোপাল। এটা পৃথিবীতে একটা নিয়ম আছে, স্ট্যান্ডার্ড, এরকম গ্যাস প্রোডাকশন ফ্যাক্টরি কখনোই এটা একটা ক্রাউডেড প্লেসের মধ্যে হবে না, এটাকে হতে হবে দূরে, যেখানে পপুলেশন নেই বা ভীষণ কম, কখনো সিটির মধ্যে হবে না, নাম্বার ওয়ান। তারপর প্রোডাকশন হবে, প্রোডাকশনের জন্য স্টেজ ওয়াইজ তার বিভিন্ন চেম্বারে যখন রাখা হবে, যখন তার মডিফিকেশনসগুলো হবে, ফ্রম দ্য প্রাইমারি র মেটেরিয়াল টু দ্য একদম লেবেলিং অ্যান্ড রিলিজ ফ্রম দ্য ফ্যাক্টরি, প্রতিটা স্টেজে তার প্রোটেকশন ক্রাইটেরিয়া আছে। প্রতিটা চেম্বারে বা ড্রামে আমি কতটা পরিমাণ রাখবো, কি টেম্পারেচারে রাখবো, কারণ অনেকটা ভলিউমসে রাখলে তার এক্সপ্লোসিভ ক্ষমতা বেড়ে যায়, বা একটা চেম্বার যদি ছোট হয়ে বাস্ট করে তার অ্যামাউন্টটা কম, একটা বড় চেম্বার বাস্ট করলে তার অ্যামাউন্টটা অনেক বেশি। দ্যাট মাস্ট বি kept in small chambers, isolated chambers, and must be kept in a very low temperature like 4 degrees centigrade. if high temperature রাখা হয়, নর্মাল টেম্পারেচার থাকে, তাহলে এক্সপ্লোশনস বেশি হয়। এই সমস্ত কিছু ক্রাইটেরিয়াকে বুড়ো আঙুল দেখানো হয়েছে, লোকাল কংগ্রেস গভর্নমেন্টকে টাকা খাইয়ে, তাদের টাকা খাইয়ে সমস্ত ক্রাইটেরিয়াকে ভুলুণ্ঠিত করে এই এমআইসি, মিথাইল আইসোসায়ানেট তৈরি হয়েছে বছরের পর বছর। সেখান থেকে সে হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে, এবং পলিটিক্যাল, রুলিং পলিটিক্যাল পার্টির নেতারা এবং পার্টি তার মুনাফা খেয়েছে হয়েছে। এবং যেহেতু এই প্রোটেকশন ক্রাইটেরিয়াগুলো মানা হয়নি, একদিন হঠাৎ রাত্রে ব্লাস্ট করেছে, ব্লাস্ট করে ঘুমন্ত নগরীর হাজার হাজার লোককে মেরে ফেলেছে অন দ্য স্পট, এবং কিছু লোককে রাশ করে হসপিটালাইজ করা হয়েছিল। কিন্তু এর প্রথম আঘাতটা পড়ে লাংসে, ফুসফুসে, ফুসফুসকে ঝাঁঝরা করে দিয়েছে, এবং সেই মিক আক্রান্ত মানুষেরা পরবর্তীকালে পঙ্গু হয়ে গেছে। যেমন জিনিসটা হয়েছিল হিরোশিমা নাগাসাকিতে, যেমন একটা বোমাতে অন দ্য স্পট মারা গেছিল 73,000 লোক, আর একটা জায়গাতে 1 লাখ সামথিং, 1,30,000 মতো, 2 লাখ দুটো জায়গাতে টোটাল। কিন্তু যারা মরেনি তাদের জীবনটা দুর্বিষহ হয়েছিল, কারণ তাদের বডি, তাদের সেলুলার লেভেল পর্যন্ত চেঞ্জ হয়ে গেছিল। তারা একদম, তারা জীবনে কখনো সুস্থ জীবন ফিরে পায়নি।
তারা তারও পরে যে কয়েক দশক কেউ বেঁচে ছিল, কেউ 1 দশক, কেউ 2-3 দশক পঙ্গু হয়ে জীবনযাপন করেছিল হিরোশিমা নাগাসাকির লোকেরা। ঠিক মিকের ক্ষেত্রে যারা সারভাইভ করেছিল তারা কেউ আর সুস্থ জীবন ফিরে পায়নি, তারা পঙ্গু জীবন যাপন করেছে। এবং এ নিয়ে মামলা সেই 1984 থেকে আমি যে রেকর্ডস দেখছি 2010 পর্যন্ত কেস চলেছে, তখনও পর্যন্ত কোনো ফয়সলা হয়নি। যে জনগণ যারা সাফার করেছে তারা বেনিফিট প্র্যাকটিক্যালি পায়নি, উপযুক্ত বেনিফিট পায়নি। এবং এই জায়গাতে এত বড় ক্রিমিনাল, এই যে ফ্যাক্টরির যে মালিক মিস্টার অ্যান্ডারসন আমেরিকান, তাকে পালিয়ে যাওয়ারও পথ করে দিয়েছিল মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার, তার মুখ্যমন্ত্রী অর্জুন সিং, এবং দিল্লি থেকে পালিয়ে যাওয়ার পথ করে দিয়েছিল স্বয়ং রাহুল গান্ধী, সঞ্জয় গান্ধী এবং তার স্ত্রী সোনিয়া গান্ধী, সোনিয়া রবার্ট মাইনো। এবং লোক দেখানো অ্যান্ডারসনকে, মালিক অ্যান্ডারসন, ইয়েস অ্যান্ডারসন, 84 ডিসেম্বর, অ্যান্ডারসনকে লোক দেখানো অন পেপার অ্যারেস্ট দেখানো হয়েছিল, সঙ্গে সঙ্গে বেলও সে পেয়ে গেছিল। সে বেল পেয়ে চলে গেল দিল্লি। দিল্লি থেকে একদম পিএম এর ঘরে, অর্থাৎ রাজীব গান্ধী আর সোনিয়া মাইনোর সঙ্গে চা খেয়ে তার প্লেনে করে উনি আমেরিকা চলে গেলেন, হাতের বাইরে চলে গেলেন, তাকে আর পাওয়া যায়নি। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কেসটাকে যেভাবে সাজালো, সেই সাজানোতে যারা ভুক্তভোগী, যারা সাফার করলো, তাদের কোনো সেই ছিল না। তাদের সঙ্গে কোনো কনসাল্ট না করে, তাদের উকিলদের সঙ্গে কোনো কনসাল্ট না করে কেসটা কন্টিনিউ করলো, এবং তারা বেনিফিট পেল না। সেই আপ টু 2010 দেখছি ডিস্ট্রিক্ট কোর্টে তখনও পর্যন্ত উপযুক্ত বেনিফিটস তারা পায়নি, তারা কম্পেনসেশন পায়নি। কারণ দিস ইজ দ্য জুডিশিয়াল সিস্টেম ইন ইন্ডিয়া। আর যেখানে পলিটিক্যাল পার্টি নিজে ইন কোলাবোরেশন উইথ দ্য ক্রিমিনাল, সেখানে যা হওয়ার তাই হয়েছে। এবং বলছি তো, অ্যান্ডারসনকে কংগ্রেস মুখ্যমন্ত্রী অর্জুন সিং, তাদের সরকার এবং পুলিশ তাকে এসকেপ করার পথ করে দিল, এবং অ্যাট দি ইনস্ট্রাকশন অফ দ্য প্রাইম মিনিস্টার অফ দি কান্ট্রি, এবং দিল্লিতে গিয়ে রাজীব গান্ধী এবং সোনিয়া মাইনোর সঙ্গে বসে চা খেয়ে তিনি আমেরিকা চলে গেলেন। হি এসকেপড। একই জিনিস এইরকম করেই, যেখানে একদম রুলিং পার্টি এবং তার উচ্চতম মন্ত্রীরা যেখানে ক্রিমিনালকে এসকেপ করতে সাহায্য করে, সেক্ষেত্রে এর থেকে তো ভালো জাজমেন্ট কিছু পাওয়া যাবে না। একই জিনিস আমি কেন রিমাইন্ড করছি, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আরজিকর অভয়াকাণ্ডে হাইয়েস্ট পার্সন অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইজ ইনভলভড। এই যে আজকের যে রিঙ্গাল ল্যাক্টেড বা ফ্লুইড কেলেঙ্কারি, এখানেও সেই ফ্যামিলি ইনভলভড। তাছাড়া ক্রিমিনালরা কিভাবে এসকেপ করে, অথচ যে জুনিয়র ডাক্তাররা সাকসেসফুলি অপারেশন করেছে, এবং এই মৃত্যু তাদের কোনো ভুল কোনো অপারেশনের জন্য নয়, এটা পোস্টমর্টমে প্রমাণিত। এটা একদম বেডের টিকিটটা, এটা আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে আমি চ্যালেঞ্জ করছি, এই এই মেডিকেল প্রসিডিংসগুলো বেঙ্গলের বাইরে থেকে একটা ইন্টারন্যাশনাল ফেমের কোনো গ্রুপ অফ ডক্টরসকে যদি দেখানো হয়, I challenge this government of state, they will face the music. ব্যুরোক্রেসিকে দিয়ে। আর জুডিশিয়ালি পুলিশ ডাক্তারের কি বোঝে, জুডিশিয়াল ডাক্তারের কি বোঝে, কি বোঝেটা কি। আর দেখছি মেদিনীপুর মেডিকেল কলেজের 12+1 13 জন ডাক্তারের এগেনস্টে সাসপেনশন অর্ডার, ক্রিমিনাল কেস করা হয়েছে। অর্থাৎ রিয়েল ক্রাইমটাকে এবং রিয়েল ক্রিমিনালসদের সেভ করার জন্য ডাক্তারদের এগেনস্টে ফলস মামলা দিয়ে তাদের স্কেপগোট করার চেষ্টা হচ্ছে। আমি আর এটা নিয়ে বেশি কিছু কথা বলবো না। হ্যাঁ, এটা গেল। আমি ভোপাল ট্র্যাজেডির কেসটা আমার মনে এলো, তাই আমি আজকে মনে করিয়ে দিলাম।
দিস ইজ দ্য সিচুয়েশন। ভারতবর্ষে ক্রিমিনালরা ছাড়া পেয়ে গেছে। সেই মোহনদাস গান্ধীর মৃত্যু, মার্ডার কেস থেকে আরম্ভ করে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু থেকে শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু, প্লাস প্রায় 1 ডজন অ্যাটমিক সায়েন্টিস্ট, নিউক্লিয়ার সায়েন্টিস্টের মৃত্যুতে কোথাও কোনো এফআইআর করা হয়নি। ক্রিমিনালস হ্যাভ বিন অ্যালাউড টু এসকেপ। এবার আসছি আমি, সে তো এক অর্থে আমি বলি যে ভারতবর্ষে যে ব্যক্তির রং ডুইং এর জন্য, ক্রিমিনাল ডুইং এর জন্য খিলাফত আন্দোলন তৈরি হয়েছিল, হাজারে হাজারে মা বোন রেপ্ট হয়েছিল, হিন্দু হাজারে হাজারে হিন্দু মানুষ খুন হয়েছিল, তার যে নায়ক মোহনদাস করমচাঁদ গান্ধী, হি ইজ এ ক্রিমিনাল, হি ইজ এ মার্ডারার। তাকে দেবতার আসনে বসানো হয়েছে। হ্যাঁ, যারা পার্টিশন প্ল্যান করেছিল, that the criminals of partition, that the criminals of the killing of millions of people in this subcontinent, তারা ক্রিমিনাল, তারা এসকেপ করেছে। অথচ আমি তো নাথুরাম গডসে মার্ডার এ সিঙ্গেল পার্সন, দ্যাট ইজ মোহনদাস এম কে গান্ধী মোহনদাস। তার কিলিংটা বড় ক্রিমিনাল ক্রাইম, না মোহনদাসের ক্রাইমস in Khilafat movement, and then silently allowing, tactfully allowing partition of India to make Nehru the prime minister, কোনটা বড় ক্রাইম? এবার আসছি আমি একটা জায়গাতে, আজকের মধ্যে খবর কাগজের কতগুলো হেডলাইনে আসছি, আমি আর ওটাই আসছি না। হ্যাঁ, নর্থ বেঙ্গলে একটা গ্রুপ অফ পুলিশ একজন ক্রিমিনালকে কোর্টে নিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা গ্রুপ এসে একদম গ্রুপ এলো নয়, একদম তারা ওই পুলিশ ভ্যানেই ছিল, তারা কি করে, মানে মধ্যে অপরাধী, তারা পুলিশকে গুলি করে পালিয়ে গেল। পুলিশ ভ্যানে যে লোকগুলো ছিল তারা বন্দুকটা পেল কি করে? ইনসাইডে লোক আছে, সে পুলিশের লোক, তো পার্টির লোক, রুলিং পার্টির লোক, পালিয়ে গেছে। পুলিশ গুলি খেয়েছে, এটা খবরের কাছে হেডলাইন হয়েছে। এবার যে গুলি করে তাকে ধরার জন্য কি হলো, তাকে ধরতে গিয়ে তাকে বর্ডারে তাকে গুলি করে মেরে ফেলা হলো, বলা হলো এনকাউন্টার করা হয়েছে। অর্থাৎ প্রমাণ লোপাট হয়ে গেল, আর প্রমাণ পাওয়া যাবে না। জেলের মধ্যে কে বন্দুক ঢুকিয়েছিল, ফায়ার আর্মস ঢুকিয়েছিল, কোন সোর্সে, সেই তথ্য আর জীবনে পাওয়া যাবে না। কারণ যে বলতে পারত সে ইন দ্য নেম অফ এনকাউন্টার কিল্ড হয়ে গেছে। অসাধারণ ডিজাইন হয়ে গেল। আরেকটা আসছি এবার, আরেকটা অন্য খবরে। হ্যাঁ, আর রোহিঙ্গারা তো মাঝে মাঝে ধরা পড়ছে, বাই সেন্ট্রাল এজেন্সি, ইভিন স্টেট এজেন্সি ধরে ফেলছে মাঝে মাঝে। এ তো এবার আরেকটা আজকে আর আর হ্যাঁ, এবার একটা আজকে আরেকটা খবরে আসছি, যেটা হচ্ছে হ্যাঁ, ইসরায়েল হামাস সিজফায়ার স্টার্টস অন সানডে অ্যাট 6:30 GMT। আজ থেকেই বোধহয় শুরু হয়ে গেল। বলে রাখি, এর আগের যদি আপনারা ইন্টারন্যাশনাল খবরগুলো যদি দেখে থাকেন ইংলিশ মিডিয়ার এতে, মনে রাখবেন নেতানিয়াহু, যিনি ইসরায়েলের প্রাইম মিনিস্টার এই সময়, ওনার নিজের পার্টির মেজরিটি নেই। রাজীব গান্ধী অ্যান্ড অর্জুন সিং থ্রো গুজরাট, সৌরভ গুজরাট, ওকে গুজরাট দিয়ে এসকেপ করেছিল না তো অর্জুন সিং, নো থ্রো
হি লেফট দিল্লি বাই প্লেন, যতটুকু আমি জানি। হি লেফট দিল্লি, অ্যান্ডারসন লেফট দিল্লি বাই প্লেন ফর আমেরিকা, নট থ্রু গুজরাট। এবার আসছি আমি। এবার নেতানিয়াহু কিন্তু অনেকগুলো পার্টির যে যে যুক্ত ফ্রন্টের মতো, যেটা ইউনাইটেড একটা কনগ্লোমারেশন, তার হয়ে প্রাইম মিনিস্টার, নট স্ট্যান্ডিং অন হিজ ওন পার্টি। এবার মনে রাখবেন, যখন এই যে লাস্ট যখন জিউসরা খুন হয়েছিল একদিন তাদের রিলিজিয়াস ফাংশন করার সময় গাজা অঞ্চলে, এবং প্রচুর জিহুদি বন্দী হয়ে গেছিল ইন দ্য হ্যান্ডস অফ দি প্যালেস্টাইনস, তার রিয়াকশনে ইসরায়েল আক্রমণ করেছে। এই যে আক্রমণটা, ইসরায়েলের আক্রমণটাকে কিন্তু ইসরায়েলের অনেক পলিটিক্যাল পার্টি সমর্থন করেনি, এবং তার নিজের যে সমর্থনকারী দল কয়েকটা আছে তারাও কিন্তু মন দিয়ে মেনে নেয়নি। কিন্তু অনেকটা অ্যাগ্রেসিভলি নেতানিয়াহু একা নিজের দায়িত্বে, এবং সে সময় ইসরায়েলের মাটিতে নেতানিয়াহুর এগেনস্টে অনেক আন্দোলন হয়েছে। ওয়াই হ্যাজ ইনিশিয়েটেড দিস ওয়ার, কস্টলি ওয়ার, অনেক ক্ষতি হবে। কিন্তু উনি কিছু পলিটিক্যাল পার্টির সাপোর্টে উনি অ্যাগ্রেসিভলি এগিয়েছেন উইথ এ মিশন অফ ডিস্ট্রয়িং দ্য দিস হামাস অ্যান্ড দিস প্যালেস্টাইন টেরোরিস্ট কমপ্লিটলি। এবং ইসরায়েল এবং কিন্তু আমেরিকা যে দীর্ঘদিনের বন্ধু, প্র্যাকটিক্যালি পার্মানেন্ট বন্ধু, সেও কিন্তু খুব একটা সাপোর্ট, মাঝে মাঝে থ্রেটও করেছে নেতানিয়াহুকে বা ইসরায়েলকে। যেটা এইবার এখন যখন আবার একটা, যখন ট্রাম্প ক্ষমতায় আছে, প্রেসিডেন্ট ইলেক্ট ইন দ্য ইউএসএ, তার একটা হুমকি হচ্ছে, আমি যখন 20 তারিখে ওয়াশিংটনে প্রবেশ করবো অ্যাজ প্রেসিডেন্ট, তার আগেই যেন পিস এস্টাবলিশড হয় ইন গাজা এরিয়া, অর্থাৎ যেন একটা পিস ট্রিটি সাইন্ড হয়ে যায়, যেন সিজ ফায়ার ডিক্লেয়ার হয়, আমি দেখতে চাই। যদি না হয় আমি হ্যাভক করে দেব, আমি নরক করে দেব। এই যে হুমকি, এই হুমকির প্রেক্ষাপটে উভয় পক্ষকেই মাথা নিচু করতে হয়েছে, এই তো। এবং এই যে ইসরায়েলেরও কিন্তু অনেকগুলো পলিটিক্যাল পার্টি চায়নি এই সিজ ফায়ারটা হোক, আবার ওদিকেরও কিন্তু প্যালেস্টাইনের দিকেও কিন্তু ওরা, গাজার দিকে ওরাও কিন্তু অনেকে চায়নি এই সিজ ফায়ারটা হোক। ওরা দুপক্ষই যুদ্ধ কন্টিনিউ করতে চায়, কিন্তু ট্রাম্পের বক্তব্য যুদ্ধ শেষ করতেই হবে। তার হুমকি, এই গাজা ফ্রন্টেও যুদ্ধ শেষ করতে হবে, ইউক্রেন ফ্রন্টেও যুদ্ধ শেষ করতে হবে, এই তো। আর এখানটা তো 20 তারিখের আগেই তার ডিক্টেট শেষ করতে হবে যুদ্ধ। আর ইউক্রেনটা তো তিনি ক্ষমতা আসার পরে হি উইল নেগোসিয়েট দ্য থিংস, এবং উনি হয়তো কথা রাখতে পারবেন। যেটা ইসরায়েলের ক্ষেত্রে আজকে দেখছি আমরা, সিজ ফায়ার দুপক্ষ সাইন করেছে, গুড। এবার আসছে, কিন্তু মনে রাখবেন দুপক্ষই কিন্তু অনেক অখুশি লোক আছে, অনেক রিবেল আছে, ব্যাপারটা খুব সহজ হয়নি। এবার আরও বড় অনেক খবর আছে, ওদিকে রাশিয়া তার অ্যালি সিরিয়াকে হারিয়েছে, তারপর ন্যাচারালি ইন দ্য ওয়েস্ট এশিয়া তার গ্রিপের জন্য এখন মোর ডিপেন্ডেন্ট অন দ্য ইরান। ইরান তার অনেকগুলো উইংস হারিয়েছে, অনেকগুলো শক্তি হারিয়েছে, সেগুলোকে ক্রিপিল করে দিয়েছে ইসরায়েল। এখন সিরিয়ারও বেশি প্রয়োজন রাশিয়াকে এবং চায়নাকে, এবং রাশিয়ারও প্রয়োজন সিরিয়াতে, টু হ্যাভ সাম সে অন দ্য অ্যাফেয়ার্স অফ দ্য ওয়েস্ট এশিয়া। ওদের মধ্যে আবার বন্ধুত্বের লেভেলটা বাড়ছে, দেখা যাক। এবার আর একটা জায়গায় আসছি এবার আমি, এবার আরেকটা আর্টিকেলে আসছি। আর্টিকেলটা একটা একটা আর্টিকেল, যেটা যুগ সংখ্যে একটা আর্টিকেল,
হ্যাঁ, 18 গতকালের আর্টিকেল। ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার বাধা কোথায়? এনে কতগুলো তথ্য আছে, তথ্যগুলো ভীষণ ইম্পর্টেন্ট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই পেটেল কিন্তু তখন 47-এ পপুলেশন এক্সচেঞ্জ চেয়েছিলেন। বাবা সাহেব আম্বেদকরও চেয়েছিলেন পপুলেশন এক্সচেঞ্জ। শ্যামাপ্রসাদ মুখার্জি চেয়েছিলেন পপুলেশন এক্সচেঞ্জ। ওদিকে আকালি দলও চেয়েছিলেন, সব থেকে বাধা দিয়েছিলেন কে? গান্ধী, নেহেরু, মাউন্ট ব্যাটেন, উইথ এ ব্যাড মোটিভ টু মেক দিস ইন্ডিয়া ইনডাইরেক্টলি another Muslim country. আরেকটা খবর ইম্পর্টেন্ট, সেটা একটু বলে রাখি। 12 ইন্ডিয়ানস কিল্ড ইন সার্ভিস অব রাশিয়ান আর্মড ফোর্সেস। এটা বলছে আমাদের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি। এটা রাশিয়ানরাও স্বীকার করেছে। এবং তারপরে রাশিয়ানদের বলা হয়েছে আমাদের যারা ভারতীয় আছে তাদের যেমন না জোর করে রাশিয়ান আর্মিতে ঢুকিয়ে সেগুলোকে ইউক্রেনে পাঠানো হয়, নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। ও আরেকটা জিনিস, আরেকটা বড় খবর যেটা গতকালের স্টেটসম্যানসে আছে বোধ হয়, হ্যাঁ, এটা ইন্ডো ইউএস টাইজ উইল বি মোর টেক বেসড নাও দ্যান এভার বিফোর। জয়শঙ্করের কথা, কারণ এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার যে ট্রাম্প আসছে, ট্রাম্পের কাছ থেকে আমরা কিন্তু অনেক কিছু কিছু ক্ষেত্রে খুব টাফ ডিলিংস পাবো। সবটাই আমাদের ক্ষেত্রে পজিটিভ হবে না, সবটাই খুব সুখের হবে না। যেমন মাইগ্রেশনের ক্ষেত্রে, ভিসার ক্ষেত্রে ট্রাম্প প্রচণ্ড টাফ হবে। এই যে লক্ষ লক্ষ ইন্ডিয়ানস ইলিগালি আমেরিকাতে প্রবেশ করেছে, তারা কিন্তু দে উইল সি দ্য মিউজিক, তাদেরকে পুরো ডিপোর্ট করা হবে। এটা টাফ নিউজ ফর আস দ্য ইন্ডিয়ানস, টাফ নিউজ। এবং সেই ডিপোর্টেশন অফ দ্য ইলিগাল মাইগ্রেন্টস, সেটা সব দেশের জন্য, শুধু ভারতের জন্য, সবার জন্য হবে। সেখানে বহু লক্ষ মানুষকে কিন্তু উনি একদম ডিপোর্ট করবেন। এখানটা মার্সিলেস তিনি, তার ঘোষিত নীতি ফ্রম বিফোর ইলেকশন ফর দ্য ক্যাম্পেন ডেজ। এই জায়গাটা ভীষণ টাফ। এবার কমোডিটি, তোমার কনজিউমার গুডসের ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে উনি কিন্তু ট্যাক্সেশন করবেন, হিউজ ট্যাক্সেশন করবেন, কারণ হি নোজ বিজনেস। নাম্বার 3, এই যে ভারত সরকারের একটা ইচ্ছে ছিল ব্রিক্সের মেম্বার হিসেবে, যে একটা যেমন যেমন কমন ইউরোপ ইইউ তার ইউরো কারেন্সি তৈরি করেছে টু সেভ দেম ফ্রম দ্য ডিক্টেটরশিপ অফ দ্য ডলার সিস্টেম। তারা ইউরো তৈরি করে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে। ঠিক তেমনি ব্রিক্স চাইছে তার একটা ব্রিক্স মানি, একটা ব্রিক্স কারেন্সি তৈরি করতে, একদম ব্রিক্স কান্ট্রিগুলোতে তার এতে বা গ্লোবালি ডলারের আধিপত্যকে থামিয়ে দেওয়ার জন্য বা কমিয়ে দেওয়ার জন্য, সেখান থেকে মুক্তির জন্য। ইন্ডিয়া তার মেম্বার, কিন্তু ট্রাম্প যাতে তার ইকোনমিকে করতে গেলে ডলারের যে ডমিনেন্সটাকে মেনটেন করতে হবে। মানে সে অলরেডি কিন্তু ভারতকে ধমকেছে, সবাইকে ধমকেছে যে সে কোনো রকমই বরদাস্ত করবে না ব্রিক্স কোনো কারেন্সি করুক। ঠিক আছে, সেই জায়গাটাকে ইন্ডিয়াতে সফট হতে হবে। অ্যাট দি সেম টাইম একটা পজিটিভ, এই প্রথম একটা কেন্দ্রীয় সরকার আজকের কেন্দ্রে অনেকগুলো কান্ট্রির সঙ্গে ডাইরেক্টলি মানির কনভার্টেবিলিটি টু দেয়ার কান্ট্রিজ কারেন্সি এটা করতে পেরেছে ভেরি সাকসেসফুলি। রাশিয়া, সিঙ্গাপুর, কিছু আফ্রিকান কান্ট্রি, কিছু এশিয়ান কান্ট্রির সঙ্গে ডিরেক্ট কনভার্টেবিলিটি। আগে কি হতো, আগে সবসময় টাকা আপ অ্যান্ড ডাউনে কনভার্ট করতো থ্রো ডলার, ফলে ওয়াশিংটনে বসে ওরা বসে বসে কাটমানি খেত, একটা ইনকাম করত। আমাদের এখন এক্সচেঞ্জগুলো উইথাউট এন্টারিং থ্রো ডলার এটা হচ্ছে।
এটাও কিন্তু আমেরিকার মনিটারি সিস্টেমের রাগ, বুঝলে? কিন্তু আমরা অলরেডি অনেকগুলো কান্ট্রির সঙ্গে ডিরেক্ট কনভার্টেবিলিটি অর কারেন্সি আমরা করে ফেলেছি, এটা আমাদের ভেরি ভেরি পজিটিভ পয়েন্টস। যাই হোক, আমরা যে জায়গাটায় আমরা গেইন করব সেটা হচ্ছে টেকনোলজি। আমেরিকা কিন্তু গুড কোয়ালিটি টেকনোলজি কখনোই ইন্ডিয়াকে দেয়নি, বরং সেই জায়গাটা আমরা পেয়েছি রাশিয়ার কাছ থেকে, যদিও রাশিয়া অনেক বেশি পেয়েছে আমাদের কাছ থেকে। হ্যাঁ, রাশিয়া আমাদের কাছ থেকে যেটা পেয়েছে, যা দিয়েছে তার থেকে অনেক বেশি গুণ। কিন্তু কোয়ালিটি টেকনোলজি যা দিয়েছে রাশিয়া, যদিও রাশিয়ান কোয়ালিটি টেকনোলজি ডেফিনেটলি ইনফিরিয়র টু আমেরিকান টেকনোলজি কোয়ালিটি। কিন্তু একটা জায়গায় এখন ট্রাম্প কিন্তু এই জায়গাটা লিবারেল হবে, টু হ্যান্ড ওভার সাম টেকনোলজি সফিস্টিকেশন টু ইন্ডিয়ান সয়েল। সেখানেও কিন্তু আর বিজনেস, যাদের এই টেকনোলজি ট্রান্সফার করে এখানে প্রচুর ফ্যাক্টরি যদি হয়, চিপ লেবার, সেইখান থেকে গুডস, ইভেন মিলিটারি গুডস তৈরি করে, কনজিউমার গুডস তৈরি করে সে ওয়ার্ল্ড মার্কেটে বিক্রি করতে পারবে, তার বিজনেস ইনভেস্টমেন্ট হবে। এই জায়গাটা সে আর একটা জায়গা হতে পারে, হি মাইট বি ভেরি সফট টু গিভ ভিসা টু এডুকেটেড পারসনস, হিন্দু নন মুসলিম এডুকেটেড পারসনস টু ইউএসএ, কারণ তার লোক দরকার, তার এডুকেটেড লোক দরকার, তার সায়েন্টিস্ট দরকার, তার তার ল্যাবরেটরিতে কাজ করার জন্য তার স্কিল লেবার্স দরকার। অ্যান্ড দে আর এ গুড সাপ্লায়ার ইজ ভারত। এই জায়গাটা তাকে কিন্তু সফট হতে হবে। অলরেডি তার অ্যাডভাইসাররা কিন্তু তার সঙ্গে একটা ফাইট শুরু করেছে যে আপনি এত রিজিড হলে হবে না, আমেরিকাতে কাজের লোক দরকার, ইন ল্যাবরেটরিজ, in high institutions, in the working, in the agriculture fields, everywhere, America needs skilled persons, highly educated persons. সেই পথটা তৈরি করতে গিয়ে তাকে ভিসা সম্বন্ধে কিন্তু একটু সফট হতেই হবে, অ্যাটলিস্ট ফর ইন্ডিয়ান্স। হি হ্যাজ টু গিভ রিল্যাক্সেশন। এবার আসছি আমি, তবে একটা জিনিস, ও বিভিন্ন যুদ্ধক্ষেত্রগুলো কিন্তু কুল করে দেবে, আইদার ইউক্রেন ফ্রন্ট, অলরেডি গাজা ফ্রন্ট হয়ে গেছে। এবার কারণ মনে রাখতে হবে তার 4 বছরের সময় আগের কোথাও সে যুদ্ধ ইনিশিয়েট করেনি। সে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই যে সে হুমকি দিচ্ছে, কানামা ক্যানেলটাকে আবার নিয়ে নেব, ক্যানাডাকে নিয়ে নেব অ্যাজ প্রভিন্স, গ্রিনল্যান্ড নিয়ে নেব, এই হুমকিগুলো কিছুটা এটা তার স্ট্র্যাটেজি, চিরকাল এই মানুষটার এটা ওয়ার্কিং স্ট্র্যাটেজি। বাট this time this Trump will be more mature than his previous term, এবং এটা যে ফিজিক্যাল সে এম্পায়ারটা করে ফেলবে এত তা কিন্তু নয়। সবসময় পলিটিক্যাল বার্গেনিংয়ে একটু বেশি করে বলে রাখতে হয়, দেন কম্প্রোমাইজ করে একটা লোয়ার প্লেসে সেটেল করতে হয়। এবার আসছি আরেকটা খুব ভালো খবরে, এটা মডার্ন হিস্ট্রিরও ইম্পর্টেন্ট জায়গা এবং এনসিয়েন্ট হিস্ট্রিরও একটা ইম্পর্টেন্ট জায়গা। সিঙ্গাপুর প্রেসিডেন্টস ভিজিট বুশ ওডিশা সিঙ্গাপুর কোলাবোরেশন। সিঙ্গাপুরের প্রেসিডেন্টের নাম কি জানেন এখন? সিঙ্গাপুর up to second Great War time it was a part of Malaysia. It was the ব্রিটিশাররা এসে সিঙ্গাপুর এরিয়াটাকে, অরিজিনাল নাম সিংহপুরম, সিংহপুরম, হিন্দু হিন্দু কিংসদের সময় এর নাম ছিল, এটা জমিদার বাদে হিন্দু কিংস, হিন্দু সভ্যতার এই যে বিস্তার, সিংহপুরম, এই সিংহপুরমেই ব্রিটিশাররা এসে ঘাঁটি গেড়ে একটা পোর্ট তৈরি করেছিল, নাম দিয়েছিল সিঙ্গাপুর। হলো, ভারত মহাসাগরের একদিকে সিঙ্গাপুর আর একদিকে ইডেন বন্দর, এই দুটো বন্দরে পোর্ট তৈরি করে ব্রিটিশ নেভি ইন্ডিয়ান ওশনে কন্ট্রোল নিয়েছিল। তাই তো, ওদিকে ইডেন, এদিকে সিঙ্গাপুর, মাঝে আরব সাগর, ভারত মহাসাগর, বে অফ বেঙ্গল, এই এরিয়াতে তার কন্ট্রোল নিয়েছিল। এই সিঙ্গাপুরের মালয়েশিয়াতে এবং আপনারা জানেন সাউথ ইস্ট এশিয়াতে সভ্যতাটা একসময় ছিল ভারতবর্ষের সভ্যতা। নর্দার্ন ইন্ডিয়া থেকে ল্যান্ড রুটে বার্মা, থাইল্যান্ড হয়ে
আপ টু সাউথ ইস্ট এশিয়াতে একটা ভারতবর্ষের সভ্যতা স্প্রেড করেছিল। আর ওশেন রুটে, নেভেল রুটে, বে অফ বেঙ্গল হয়ে জাহাজে করে ভারতের বাণিজ্য সভ্যতা প্রবেশ করেছিল এইসব অঞ্চলে। চালুক্য এবং কুষাণ, চোল এবং চালুক্য সাম্রাজ্যের সময় তার যে মাইটি নেভি ছিল তারা দাপিয়ে বেড়াতো, তাই তো। এইবার সেই জন্য মালয়েশিয়াতে প্রচুর সাউথ ইন্ডিয়ান আছে, সাউথ ইন্ডিয়ান আছে, দ্যাট ইজ তামিলনাড়ু, অন্ধ্র এবং উড়িষ্যা। উড়িষ্যা একটা সিগনিফিক্যান্ট জায়গা। উড়িষ্যা কোস্টের একটা জায়গা আছে, না জায়গাটা আমি ভুলে গেছি। এখানকার আজও পর্যন্ত এখানকার মানুষেরা একটা বছরের পার্টিকুলার দিনে তারা এই সাগরের ধারে গিয়ে, কোস্টে গিয়ে প্রদীপ ভাসায়। প্রদীপ, প্রদীপের বড় বড় মাটির তৈরি প্রদীপের তেল দিয়ে, ক্যান্ডেল দিয়ে জ্বালিয়ে প্রদীপ সাগরে ভাসায়। এটা একটা উৎসব। উৎসবটা কেন? বহু হাজার বছর আগে ভারতের নাবিকরা যখন উড়িষ্যার এই কোস্ট থেকে বড় বড় জাহাজ নিয়ে, বাণিজ্য তরী নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে চলে যেত, তখন বাড়ির পুরুষরা চলে যাচ্ছে জাহাজে করে বাণিজ্য করতে, তারা হয়তো 1 বছর 2 বছর পরে ফিরবে। বাড়ির মেয়েরা এই প্রদীপ জ্বালিয়ে তাদেরকে গুড বাই করতো, তাদেরকে তাদেরকে উইশ জানাতো, শুভেচ্ছা জানাতো, তাদেরকে এখানে এসে গুড বাই করতে আসতো, তাদেরকে বিদায় দিত। তারা জাহাজে করে যাচ্ছে, আবার ওদেরকে ওদের মঙ্গল কামনায় এই প্রদীপ জ্বালানো হতো। এই যে উৎসবটা আজও চলছে, এটা বহু হাজার বছরের পুরনো। সিঙ্গাপুরের এই প্রেসিডেন্ট এসে ইতিহাসের সেই পার্টটাকে আবার রিকেন্ডেল করিয়ে দিল, প্লাস উড়িষ্যার সঙ্গে সেখানকার মানুষের এবং সরকারের নতুন যোগাযোগ করিয়ে দিয়ে সে বলছে উড়িষ্যার এই অঞ্চলেই আমি ইনভেস্ট করব। কারণ জানেন সিঙ্গাপুর হচ্ছে এশিয়ার এইটুকু একটা ছোট্ট দেশ, ওয়েস্ট বেঙ্গলের একটা ডিস্ট্রিক্টের থেকেও অনেক সময় ছোট। মানে আমি দেখেছিলাম যোগ করে, এটা ওয়েস্ট বেঙ্গল যে দুটো স্মলেস্ট ডিস্ট্রিক্ট হাওড়া এবং হুগলি, হাওড়া হুগলিকে যোগ করলেও তার থেকেও ছোট। এইখানকার এই দেশটা এশিয়ার খুব ধনী দেশ, তাদের প্রচুর অর্থ, সেই অর্থ ইনভেস্ট করবে এখানে, এখানে চিপ লেবার পাবে, মেটেরিয়ালস তৈরি করবে, ওয়ার্ল্ড মার্কেট বিজনেস করবে, এবং ইন্ডিয়ারও প্রচুর মানুষ কাজ পাবে। এবার এই প্রেসিডেন্ট এখন এসে গেছে, এটা কবেকার কাগজ? 18, গতকালের কাগজ। উড়িষ্যার চিফ মিনিস্টারের সঙ্গে, মিস্টার দাসের সঙ্গে কথা বলছে ইনভেস্টমেন্ট হয়ে। জানেন কি, এখন যে প্রেসিডেন্ট অফ দি সিঙ্গাপুর, তার নাম জানেন? থারসান শঙ্গুরত্নম, থামসাম শঙ্গুরত্নম, একদম সাউথ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান। অর্থাৎ ঠাকুরদার ঠাকুরদার ঠাকুরদা কবে ওখানে গিয়ে সেটেল করেছিল, তার নাতির নাতির নাতি এখানে বসে, এখানে অ্যাজ প্রেসিডেন্ট। এবং দেখবেন ওখানকার ব্রিটিশ যুগেও পপুলেশনের মধ্যে অলওয়েজ অরিজিনাল যে মালয়েশিয়ান সংখ্যা খুব কম। ব্রিটিশ যুগের আমি দেখছি যত ডকুমেন্টসগুলো, ওই সময় মালয়েশিয়ানের সংখ্যা ইন সিঙ্গাপুর সিটি, অরিজিনাল সিঙ্গাপুর তখন পোর্ট, খুবই কম ছিল। সংখ্যার দিক থেকে মেজরিটি হচ্ছে চাইনিজ লেবার্স। আর এডুকেশন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেটস, হাই অফিসার্স, এরা ছিল ইন্ডিয়ানস। ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেটস, টিচার্স, দিজ আর অল ইন্ডিয়ানস। লেবার্স ক্লাসের ম্যাক্সিমাম ছিল চাইনিজ, আর কিছু ছিল মালয়েশিয়ানস। অশোক, হ্যাঁ, শুভ সন্ধ্যা। এই জিনিসগুলো, এই 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 সভ্যতাটা, এটা আমি আগেই বলেছি, নাম কিন্তু অরিজিনাল সিংহপুরম, পরে সিঙ্গাপুর হলো। এবং আজও পর্যন্ত সিঙ্গাপুর জন্মের পরে অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অনেকগুলো প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার ভারতীয়, অনেকগুলো প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার ভারতীয়, ভারতীয় ইন্ডিয়ান ডায়াসপোরা, ইন্ডিয়ান ডায়াসপোরা। আর বলি কি, পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যার ক্যাবিনেট ইজ ফুল অফ হাইলি এডুকেটেড পারসনস,
ওদের ক্যাবিনেটে তো যদি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার দেখেন বা ক্যাবিনেট মিনিস্টার্স, মেজরিটি অফ দেম আর টপার্স অন দ্য ইউনিভার্সিটিজ, মেজরিটি অফ দেম আর টপার্স অফ দ্য ইউনিট। পৃথিবীতে এত হাইলি কোয়ালিফাইড ক্যাবিনেট সম্ভবত পৃথিবীর অন্য কোনো কান্ট্রিতে নেই। দি ক্যাবিনেট of modern day Singapore, the country, is composed of highest quality, একদম highly educated persons. All are university toppers, toppers. This country. এবার আমি আসছি আর একটা জায়গাতে। আজকে কতক্ষণ হয়ে গেল? ওহো সরি, বেশিক্ষণ তো বলা যাবে না, আমাকে থামতেই হবে, আমাকে থামতেই হবে। হ্যাঁ, এবার বেশি কিছু আর বলবো না, আমি আর দুটো একটু ছোট করে। লাস্ট পার্লামেন্ট ইলেকশনের সময় ইন্ডিয়ার বিজেপি গভর্নমেন্টকে দুর্নাম করার জন্য, ছোট করার জন্য, একদম একটা আমেরিকান ডিপ স্টেট সঙ্গে কংগ্রেস, সোনিয়া, এদের একটা যৌথ চক্রান্তে একটা রিপোর্ট তৈরি হয়েছিল, হিন্ডেনবার্গ রিপোর্ট। নাকি আদানি গোষ্ঠী মোদিজির সাহায্যে প্রচুর আর্থিক কেলেঙ্কারি করেছে, আপনারা জানেন, আমি ডিটেলসে যাচ্ছি না, এবং সেই জন্যে প্রচুর হইচই এবং আমেরিকান কোর্টে কেস, এত কিছু, এবং এই সব করে অনেক কিছু করে মোটামুটি ইন্ডিয়াতে তারা বিজেপির পার্লামেন্ট সিটেরটা কমাতে পেরেছে, সাকসেসফুল দেয়ার। কংগ্রেসের যে এক সময় ছিল 45টা এমপি, এখন 90টা হয়ে গিয়ে ধেই ধেই করে নাচছে তারা প্রধানমন্ত্রী হবে। ট্র্যাজেডি, ইন্ডি জোট এখন কোলাপস করেছে। এর মধ্যেই রিপোর্ট এলো, যখন ট্রাম্প ক্ষমতায় ঢুকছে, 20 তারিখে সে ওথ নেবে, তার আগেই হিন্ডেনবার্গের মাস্টাররা বুঝে গেছে যে ট্রাম্প ক্ষমতায় এসে গেলে তাদের জারিজুরি শেষ হয়ে যাবে, তাদের নোংরামি এক্সপোজড হয়ে যাবে, এই সোরস গোষ্ঠীর নোংরামি এক্সপোজড হয়ে যাবে, এই ম্যানুফ্যাকচার ডাটা, ম্যানুফ্যাকচার স্টোরি সব এক্সপোজড হয়ে যাবে। সেজন্য হিন্ডেনবার্গ এখন নিজে শাটডাউন করেছে, হিন্ডেনবার্গ শাটস ডাউন। টাইমস নেশন পত্রিকা, পেজ 7, টাইমস অফ ইন্ডিয়া, 18 জানুয়ারি। টাইমস অফ ইন্ডিয়া, yes, হিন্ডেনবার্গ শাটস ডাউন, সবাই ডিসঅ্যাপিয়ার করতে চাইছে, পিঠ বাঁচাতে হবে। এটা নিয়ে অনেক ডিসকাশন হয়েছে মিডিয়াতে, হিন্ডেনবার্গ শাটস ডাউন। এবার আরেকটা খবর, এটা নিয়ে কিছু আলোচনা করেছি আমি ইউটিউব লাইভে দিন কয়েক আগে উইথ প্রফেসর কপিল কুমার, এই হিন্ডেনবার্গ রিপোর্টের উপরে ডিসকাশন কিছু করেছি আমি, সুতরাং এটা নিয়ে আর বেশি কিছু বলছি না। এবার একটা জিনিস, ও একটা ছোট্ট জিনিস নিয়ে, আমাদের ইতিহাস রিলেটেড একটু নিয়ে আমি থেমে যাব। কতক্ষণ হলো? হ্যাঁ, এটা হচ্ছে, আপনারা জানেন ঢাকায় 1971-এ সেই বিখ্যাত ছবি সারেন্ডার ডকুমেন্টে সই করছে পাকিস্তানি জেনারেলরা ওখানে, আর আমাদের এখানে ইস্টার্ন কমান্ডের জিওসি এই সইটা করছে। সেই যে সারেন্ডার সইয়ের সেই ছবিটা, এটা অনেকের কারণ এটাই হচ্ছে, বাংলাদেশ ওয়ারটাই হচ্ছে ভারতীয় আর্মির আপনার পার্টিশন মোস্ট ব্রিলিয়েন্ট ভিক্টরি। এটা নিয়ে অনেকবার ডিসকাশন করেছি। এই যে সারেন্ডার সই হচ্ছে, এই ছবিটা হচ্ছে আমাদের একটা খুব প্রেস্টিজের জায়গা, আমাদের খুব গর্বের জায়গা। এই ছবিটাই দিল্লির সাউথ ব্লকে চিফ অফ দি আর্মির যে অফিসটা, তার সামনে রাখা ছিল দীর্ঘদিন, ফ্রম 71 থেকে রাখা ছিল। এই বছর এটা সরিয়ে ফেলা হয়েছে, সরিয়ে ওটা পাঠানো হয়েছে কোথায়?
এটা নাম পাঠানো হয়েছে মানেকশা, মানেকশা জেনারেল মানেকশা, ফিল্ড মার্শাল মানেকশার সেন্টার ইন দিল্লি মিলিটারি ক্যান্টনমেন্ট। এটা একটা এক্সিবিশন আছে, এখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এখানে এসে এটা দেখতে আসে, সেখানে ভিজিটরের সংখ্যা অনেক বেশি, তাই এই ছবিটা সেখানে শিফট করা হয়েছে, মিলিটারি ক্যান্টনমেন্ট দিল্লি মানেকশা সেন্টার, মানেকশার নামে। কারণ মানেকশাকে তো এরা, যে মানেকশা যখন আর্মি চিফ ছিলেন তার সময়ই 71 ওয়ারটা হয়েছিল, হি ওয়াজ মেড ফিল্ড মার্শাল মানেকশা। এবং আর্মির এই জয়ে ইন্দিরা গান্ধী খুব একটা খুশি হয়নি, যার জন্য মানেকশার পেনশনটা ওরা, ফিল্ড মার্শাল হওয়ার যে প্রমোশনাল যে পেনশনটা, এক্সট্রা মানিটাও আটকে দিয়েছিল, সে আটকে দিয়েছিল। এবং সে মানিটা বলেছি আমি আগে, অনেক পরে যখন NDA-1 গভর্নমেন্ট, যখন আব্দুল কালাম প্রেসিডেন্ট, সেই সময় যখন ফিল্ড মার্শাল অসুস্থ, ব্যাঙ্গালোরের আর্মি হসপিটালে ভর্তি, দেখা করতে গেছিলেন প্রেসিডেন্ট, সেই সময় এই কথাটা ওঠে। উনি প্রেসিডেন্ট ব্যাঙ্গালোর থেকে দিল্লিতে ফিরে একদিনের মধ্যেই সমস্ত পেপার সাইন করে ক্লিয়ার করেছিলেন, এবং সেই কয়েক কোটি টাকা মানেকশা সঙ্গে সঙ্গেই আর্মি ওয়েলফেয়ার ফান্ডে টাকাটা দিয়ে দিয়েছিলেন। হচ্ছে ইতিহাস। সেই যে ছবিটা, সেই ছবিটা পাঠানো হয়েছে মানেকশা, ফিল্ড মার্শাল মানেকশা সেন্টার অ্যাট দিল্লি ক্যান্টনমেন্ট, এবং তার পরিবর্তে সাউথ ব্লকে একটা ছবি আনা হয়েছে। সেই ছবির কম্পোজিশনটা হচ্ছে এরকম, আমাদের চাণক্যের রণনীতি, রণনীতি আর মহাভারতে এই যে কৃষ্ণ রথের সারথি, পেছনে অর্জুন, এই যুদ্ধক্ষেত্র, আর চাণক্যের রণনীতি, এই সব নিয়ে একটা আমাদের একটা একটা আর্ট, একটা পিকচার তৈরি করা হয়েছে, সেই পিকচারটা রাখা হয়েছে। এটা সাউথ ব্লকে নতুন একটা আর্ট রাখা হয়েছে। এই নিয়ে কংগ্রেস আর সিকুমাকু কঙ্গুদের প্রচন্ড আপত্তি, হই হুল্লা। এটাতে সরকার এবং আর্মি চিফের বক্তব্য হচ্ছে, 71-এর পিকচারটা হচ্ছে ঐতিহাসিক পিকচার, একটা সময়কে ডিপিক্ট করে। সেটা গেছে এক্সিবিশনে, যেখানে পৃথিবীর বিভিন্ন থেকে দর্শকরা দেখতে পারে, সেখানে ভিজিটারের সংখ্যা অনেক বেশি। আর এখানে যেটা আর্মির চিফের যে অফিস ইন দ্য সাউথ ব্লক, সেখানে রাখা হয়েছে এমন একটা ছবি যেটা ভারতীয় সভ্যতার একটা এটার্নাল ট্রুথকে এক্সপ্রেস করে। চাণক্যের রণনীতি এবং কৃষ্ণ সারথি, অর্জুন যোদ্ধা পেছনে বসে আছেন রথে, এই পিকচারটা অনেক বেশি এটার্নাল, ভারতীয় সভ্যতার, দর্শনের, রণনীতির। এটা অনেক বড় উন্নত মানের একটা গরিমাময় ইতিহাসকে এবং তার দর্শনকে প্রকাশ করে, এই বলে ওরা উত্তর দিয়েছে। এবার আপনারা, আমি কি আর আজকে এগোবো? 58, আর 2 মিনিটে যে কি একটা কিছু বলতে পারি কিনা আমি। হ্যাঁ, একটা জিনিস, আজকে এইটা বলি, আজকে শেষ করে দেব। লস অ্যাঞ্জেলেস, এটা কবেকার? স্টেটসম্যান, এটা কবেকার? 13ই জানুয়ারি। লস অ্যাঞ্জেলেস ওয়াইল্ড ফায়ার, ডেথ টুল রাইজেস অ্যামিড ফিয়ার্স উইন্ডস। হাও বইছে প্রচণ্ড। আজকে কয়েক মাস ধরে আগুন জ্বলছে লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট states of USA. And Los Angeles is also one of the richest cities in USA. লস অ্যাঞ্জেলেস হচ্ছে একদম হলিউডের কেন্দ্র, হলিউডের নায়ক নায়িকাদের বাড়ি, সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে, মাসের পর মাস আগুন নেভানো যাচ্ছে না, হাওয়া বইছে, অথচ দুদিকে বিশাল সাগর, দুদিকে মহাসাগর সামনেই, কারণ একটা লং স্ট্রিপের মতো একটা স্টেট, দুদিকে প্রচুর জল। এই জল তারা ব্যবহার করতে পারছে না কেন? এত বড় টেকনোলজিক্যালি এত অ্যাডভান্স কান্ট্রি, এটা একটা বড় প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে, যেখানে দুবাই বা আরব ল্যান্ডে তারা কৃত্রিম আকাশ তৈরি করে, মেঘ তৈরি করে, বৃষ্টি তৈরি করছে, যেখান থেকে চাষবাস করতে পারছে, আমেরিকা হ্যাভিং সো রিচ, সো সায়েন্টিফিক্যালি অ্যাডভান্সড,
তারা একটা আকাশে মেঘ তৈরি করে বৃষ্টি তৈরি করাতে পারছে না, শুধু খরার নাম করে ব্লেম দিচ্ছে, জল নেই বলে ব্লেম দিচ্ছে, জল আনতে পারছে না। না, এটা ইচ্ছাকৃত, ইচ্ছাকৃত। কারণ বিডেন, বিডেন হচ্ছে ডিপ স্টেট। বিডেনরা হচ্ছে, মনে রাখবেন, ট্রাম্পের মতো লোকেদের চেনা যায়, বোঝা যায়, দে আর রিডেবল। সে যাই বলুক, ভালো বলুক মন্দ বলুক, সে ডিকটেটর হোক কি বেনেভোলেন্ট হোক, হোয়াট এভার, তাদের কথাগুলো বোঝা যায়, দে আর রিডেবল। বাট এই বিডেনদের বোঝা যায় না, এরা ভয়ঙ্কর নোংরা, এদের সমস্ত অ্যাক্টিভিটি অত্যন্ত হিডেন। যেমন আমি একটা বারে একটা বলতাম, জিন্না ওয়াজ ইন ওয়ান ফেজ ভেরি গুড ম্যান, রিডেবল, পরে খুব ব্যাড ম্যান, when in Muslim League demanding Pakistan, bad man, but it was, his voice was readable, what he wanted we could understand, readable, তাকে বোঝা যায়। গান্ধী যে ডেঞ্জারাস ম্যান, ইজ নেভার রিডেবল। তার মুখের কথা, তার মনের কথা, তার কাজের কথা, তিনটে কথার মধ্যে বিস্তর ফারাক। লস অ্যাঞ্জেলেস, কথা হচ্ছে লস অ্যাঞ্জেলেসের এই যে এতগুলো বাড়ি পুড়ে ছাই হয়ে গেল, এর মধ্যে কি ডিপ স্টেটের কোনো রোল আছে? ইচ্ছাকৃত। কয়েক মাস ধরে আগুন জ্বলছে, তারা পারলো না, জল আনতে পারলো না, তারা মেঘ তৈরি করতে পারলো না। প্রশ্ন উঠছে। আজকে রাখি, আর না, আর না। হ্যাঁ, আমি আগে দেখে নিই তোমাদের কথাগুলো কি আছে। আমি কাল পরশু বসবো কিছু ইম্পর্টেন্ট ডাইলে, বা অথবা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে, বা ইম্পর্টেন্ট কিছু খবর। দেবজিৎ সিনহা, ঠিক, আপনার লাইভ থেকে অসংখ্য অজানা তথ্য। হ্যাঁ, অশোক ভালো থেকো, সাবধানে থেকো অশোক, মে গড ব্লেস ইউ। হ্যাঁ, গড সে ফায়ার্ড ওয়ান রাউন্ড, রেস্ট টু রাউন্ডস ফ্রম হুম, ফ্রম হুম, ফ্রম হুম, না এক্স্যাক্টলি নাম্বারটা যেটা হচ্ছে, গডসে রাইফেল থেকে 3টে বুলেট বেরিয়েছিল, কিন্তু গান্ধীজির বডিতে এক্সট্রা বুলেট পাওয়া গেছিল, এক্সট্রা আরও পাওয়া গেছিল, সেইগুলো তার সোর্সটা কোথায়? অতনু বি, শুভ সন্ধ্যা, সভ্য, হ্যাঁ শুভ, সৌরভ, রাজীব গান্ধী অর্জুন সিং থ্রো গুজরাট বাই প্রাইভেট এরোপ্লেন, থ্রো গুজরাট, হ্যাঁ, দিল্লি থেকে প্লেনটা উড়ে গেছিল, দিল্লি থেকে প্লেনটা উড়ে গেছিল। গুড ইভিনিং জয়দেব সরকার। সুভাষবাবু, আপনাকে আমি আমার ফোন নাম্বার পাঠিয়ে দিয়েছি। আই হোপ ইউ হ্যাভ রিকভার্ড দ্য আদার ফোনস নাম্বারস অ্যান্ড গট এ নিউ ফোন, আই হোপ। আমাদের সময় আমরা করতাম ছোটবেলায়, সব ফোনগুলো নাম্বারগুলো একটা ডায়েরিতে লিখে রাখতাম, কিন্তু সেই প্র্যাকটিস চলে গেছে। উই আর হ্যাভ বিন টোটাল ডিপেন্ডেন্ট অন দ্য মোবাইলস। আমাদের ডায়েরি মেনটেন করা, ডায়েরিতে ফোন নাম্বার লিখে রাখার অভ্যাস চলে গেছে। আর আপনিও সিনিয়র মানুষ, আপনার পক্ষেও সম্ভব না এগুলো আলাদা করে ডায়েরিতে লিখে রাখা। থ্যাংক ইউ সৌরভ মন্ডল, কুইট, হ্যাঁ, কোয়াইট অডিবল, থ্যাংক ইউ। আমি আজকে রাখি, শুভরাত্রি। কালকে আবার চেষ্টা করব বসার জন্যে, কিছু কথা বলবো। এন্ড